চলে আসলাম আজকের প্রথম স্পট, দার্জিলিংয়ের এক অন্যতম চা বাগান। এই মাসালা চা নিলাম। এখান থেকে ভিউটা দেখলে মনে হয় এটা যেন একটা স্কুলের সাজানো বাগান। এখানকার শিশুরা শুধু ভালো শিক্ষা নয়, ভালো প্রকৃতির সাথেও বড় হয়ে উঠছে। যে পিকনিক স্পট, একটা খাবার দাবার নিয়ে এসে পিকনিক করতে পারো। লেকের ধারে পিকনিক স্পট হিসেবে খারাপ না, এটা ভালো জায়গা। এইদিকে 26শে জানুয়ারি উপলক্ষে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, দেখে আসি একবার কি হচ্ছে। এখানে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে, গান শুনবে। বাঙালি ধাবা খুলে রাখে, বাঙালির নামে কলঙ্ক, ফালতু খাবার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন ঘন সবুজ চা বাগান আর পাহাড়ের কোলে এক শান্ত বৌদ্ধ মঠ, যার স্থাপত্যশৈলী আর চিত্রকর্ম আপনাকে চোখ সরাতে দিচ্ছে না। আর এই লেকের নীল জল যেন প্রকৃতির এক আয়না। দার্জিলিংয়ে পরিবার নিয়ে এসে ছোট করে একটা পিকনিক করা গেলে কেমন হয়, তাও আবার লেকের ধারে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। সেরকমই একটা জায়গার খোঁজ দেবো আজকে তোমাদের। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভারত দর্শন, আমি গৌরব। এখন আছি নেপালের পশুপতি মার্কেটে। এই মার্কেটটা আগে ঘুরে দেখবো কী কী পাওয়া যায়, কেমন কি দাম আছে একটু এখানে দেখে নিই, তারপর বেরোবো সাইড সিনে। দার্জিলিংয়ে ঘুরতে আসলে অনেকেই কিন্তু নেপালে ঢুকেই পশুপতি মার্কেটটা একবার ঘুরে যায়। লোক পাচ্ছ না কেনার এগুলো ব্যাগ? তাহলে মনে হয় এগুলো ফ্রি আছে, নিয়ে নিতে পারো। প্রথমেই এইসব ব্যাগের দোকান থেকে আমাদের তল্লাশি শুরু হলো। এখানে কিন্তু কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন না, তাই কোনটার কোয়ালিটি ভালো কোনটা খারাপ সেটা বোঝা আপনার দক্ষতার উপর নির্ভর করছে। 450। এই মার্কেটে বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে জামা, প্যান্ট, জুতো সব কিছুই পাওয়া যায়। ঘর সাজানো জিনিসপত্র, কিচেন অ্যাপ্লায়েন্সেস সব কিছুই দেখতে পাবেন এখানে, কিন্তু কোয়ালিটি কেমন হবে বলা মুশকিল। আমি শুনেছিলাম এখানকার কসমেটিক প্রোডাক্টগুলো সব ফেক হয়। চলুন একবার গিয়ে জিজ্ঞাসা করি। ये सब बोलता है ये नकली मिलता है इधर? दोनों मिलता है। अच्छा अच्छा, तो नकली में प्रॉब्लम नहीं होगा कि स्किन में? আমার মামার জন্য আবার বেল্ট নিতে হবে। বেল্ট বললো বেল্ট আনতে, কিন্তু কোমরে পড়া বেল্ট নাকি কুকুর বাঁধার বেল্ট জানি না। লেদার কা বেল্ট है इधर, 1200 টাকা দাম বলছে নাকি, আর বলছে লেদার বেল্ট। হ্যাঁ, ये बेल्ट कितना प्राइस है? तो लेदर नहीं है? लेदर ही है। अच्छा अच्छा, ये 100 में दे दीजिए। 100 में अलग है, 120। এক জায়গায় বলছিল 1200, আর এক জায়গায় 120। নিয়ে নিলাম একটা বেল্ট, 100 টাকায় দিয়েছে। सब ग्लव्स कितने का है? 150 का। 100 में होगा? नहीं होगा। যে আপনি যে সামনে যে ভদ্রমহিলাকে দেখছেন, এনার পকেটে পয়সা বেশি হয়েছে, ইনি খুব নিজের থেকে যেচে যেচে দাম বেশি বেশি করে বলছেন। সে কি, কেন, কি হলো? এই কাপ কত নিল? এই কাপ मैम 250। আচ্ছা আচ্ছা। दोनों को 5। ফেরা যাক আমাদের হোমস্টেতে। নেপাল ছেড়ে বিকেলবেলা যখন বেরোচ্ছি তখনও চারিদিকটা একই রকম কুয়াশাচ্ছন্ন। দার্জিলিংয়ে ঢুকতেই আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, কিন্তু তখন সূর্যি মামার বাড়ি যাওয়ার পালা। আর আমাদের হোমস্টেতে আমাদের জন্য তখন রেডি হচ্ছে চিকেন বারবিকিউ। আজকে আমরা বাড়ি ফিরছি দার্জিলিং থেকে। এই 10টার সময় রওনা দেবো, 5:55-তে ট্রেন রয়েছে এনজেপি থেকে। পরশুদিন এখানে যখন এসেছিলাম পুরো মেঘলা, কুয়াশা আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন বাড়ি চলে যাচ্ছি, পরিষ্কার হয়ে গেছে আকাশ। কী অবস্থা! এই তাবাকশি থেকে আমরা সাইট সিন করতে করতে যাব এনজেপিতে। তো চলো যাওয়া যাক। ফেরার দিন সবাই চায় এই সুন্দর জায়গার স্মৃতিটুকু মোবাইলে করে বাড়ি নিয়ে যেতে, তাই সবাই একসাথে আমরা আমাদের ইচ্ছে পূরণে জয়ী হয়ে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। তারপর শুরু হলো আমাদের যাত্রা। চা বাগানগুলোকে ধন্যবাদ, তারা আমাদের জন্য রাস্তা ছেড়ে রেখেছে যাতে সেই পথ দিয়ে আমরা ঘুরে বেড়াতে পারি। পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট বাড়ি, নীল আকাশ, রাস্তায় দুধারে চা বাগান আর পাইন গাছ। এটাই দার্জিলিং, এটাই স্বর্গ। দার্জিলিংয়ের যে জায়গাটা তোমাদের এখন দেখাবো সেটা হলো এখানকার সবথেকে বিখ্যাত চা বাগান। কলকাতার রাস্তায় রাস্তায় যে দার্জিলিং চা বিক্রি হয় তার অধিকাংশটাই আসে এই চা বাগান থেকে। আর শুধু কলকাতা নয়, শুধু ভারতবর্ষও নয়, ইউরোপ ও আমেরিকার বাজারেও
এই চা প্রসিদ্ধ। চলে আসলাম আজকের প্রথম স্পট, দার্জিলিংয়ের এক অন্যতম চা বাগান, গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেট স্থাপিত হয়েছিল 1881 সালে ব্রিটিশ আমলে। সবুজ পাইন পথে বেয়ে চলা রাস্তা আর সুদৃশ্য চা বাগানটি এখন ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ। গোপালধারা একটি ছোট্ট পাহাড়ি জনপদ। ধীরে ধীরে এই অঞ্চলের সৌন্দর্য, ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা লক্ষ্য করে এখন অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে। আকৃতিগত কারণে গোপালধারার চা বাগানটি দেখতে অন্য বাগানগুলির থেকে আলাদা। মূলত দার্জিলিং যাওয়ার পথে কিংবা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার সময় সাইট সিন করার জন্য মানুষ এখানে আসে। ব্রিটিশরা দার্জিলিং অঞ্চলে চা চাষের সম্ভাবনা দেখে এই অঞ্চলে চা বাগান প্রতিষ্ঠা করেছিল। গোপালধারা টি এস্টেটও সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ চা বাগান হিসাবে গড়ে উঠেছিল। পিছনে এখানে চাও বিক্রি হচ্ছে। এই মশলা চা নিলাম, 2 নিয়েছিলাম, 100 200 বলছিলাম, 150 টাকা বললাম, দিয়ে দিল। আমরা এখন প্রবেশ করব মিরিক শহর, আর প্রথমেই দেখে নেব একটা বৌদ্ধ মঠ। আমি সেখানে একটা আধ্যাত্মিক শক্তি অনুভব করেছি যা আমাকে সেখানে বেঁধে রেখেছিল। ফিরতে মন চাইছিল না কিছুতেই। এখন চলে আসলাম মিরিক শহরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মিরিক মনেস্ট্রি। আমাকে সবথেকে যেটা অবাক করলো সেটা হলো এখানকার স্থাপত্যশৈলী আর অপূর্ব সুন্দর শান্ত পরিবেশ। মিরিক মঠ, যা বোকার মঠ নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিকে অবস্থিত এটি একটি বৌদ্ধ মঠ। এটি তার আধ্যাত্মিক পরিবেশ, সুন্দর স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। মিরিক মঠটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ লামা বোকার রিনপোচে, যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের একজন প্রখ্যাত শিক্ষক এবং আধ্যাত্মিক গুরু ছিলেন। মঠটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা, ধ্যান চর্চা এবং শান্তির বার্তা প্রচার করা। মিরিক মঠটি তিব্বতী বৌদ্ধ স্থাপত্যশৈলীতে নির্মিত। মঠের দেয়ালে রঙিন তিব্বতী ধর্মীয় চিত্র এবং বৌদ্ধ মন্ত্রগুলি খোদাই করা রয়েছে। দারুণ, মোনাস্ট্রিটা এত সুন্দর, আর ওইখান থেকে ওইদিক থেকে যে মিরিক লেকের যে ভিউ আছে না, মার্ভেলাস। তাই এখন দেখি নিয়ে দেখে আসি, দেখে নাও। এখান থেকে ভিউটা দেখলে মনে হয় এটা যেন একটা স্কুলের সাজানো বাগান। শহরের কোলাহল থেকে দূরে এই মনেস্ট্রি কিন্তু একদম নিঃশব্দ। মিরিক মঠ চারপাশে সবুজ পাহাড়, পাইন গাছ এবং ফুলের বাগান দ্বারা ঘেরা। এখানে আসতে দার্জিলিং থেকে প্রায় 2 ঘন্টা এবং শিলিগুড়ি থেকে 3 ঘন্টা সময় লাগে। মিরিক মঠে যাওয়া মানে আধ্যাত্মিকতার সাথে প্রকৃতির মেলবন্ধনে এক অনন্য মুহূর্ত কাটানো। মঠ প্রাঙ্গণে একটি রিট্রিট সেন্টার, একটি মঠ কলেজ এবং একটি সন্ন্যাসীর আশ্রম রয়েছে, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুশীলন কেন্দ্র হিসাবে এর খ্যাতি বৃদ্ধি করে। বাচ্চাদের জন্য কিন্তু সব রকম ফ্যাসিলিটি রয়েছে স্কুলে। এখানকার শিশুরা শুধু ভালো শিক্ষা নয়, ভালো প্রকৃতির সাথেও বড় হয়ে উঠছে। যাই হোক, বেরোনো যাক এখান থেকে। সবাই চলে গেছে গাড়িতে নেক্সট জায়গায় যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি মিরিক লেক। জায়গাটা দেখলে মনে হয় এটা একটা লেক নয়, এটা হলো মানুষের এক অপূর্ব সৃষ্টি, যেখানে জল, আকাশ এবং পাহাড় মিলে তৈরি করেছে এক অনন্য সুর। এখন চলে আসলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5800 কিলোমিটার উপরে অবস্থিত মিরিক লেক। লেকে ঢোকার মুখেই দেখতে পেলাম বহু খাবারের স্টল, রেস্টুরেন্ট আর চায়ের দোকান। আর এই হলো সেই উত্তরবঙ্গের বিখ্যাত মিরিক লেক, যা সুমেন্দু লেক নামেও পরিচিত। এখানে কেন এত লোক আসে সেটা তোমাদের না দেখালে বুঝতে পারবে না, তাই চলো একবার লেকটা ঘুরে দেখাই তোমাদের। বলে দিই, এটা কিন্তু একটা কৃত্রিম লেক, যা 1.25 কিলোমিটার দীর্ঘ আর চারিদিকে পুরো সবুজ পাহাড়ে ঘেরা।
আর পেছনে প্রচুর দোকানপাট রয়েছে, ঠান্ডার বিভিন্ন কাপড় জামা বিক্রি হচ্ছে। যাওয়ার ট্রেন আছে আমার স্লিপার ক্লাসের, তো চাদর ফাদর কিচ্ছু আনিনি, দেখি পাওয়া যায় কিনা। কত দাম এটা? 250 টাকা দাম বলছিল, দেখি অন্য দোকানে কেমন দাম আছে। ইয়ে বলো 300, এটা কত? 200। क्वालिटी अच्छा नहीं होगा? अच्छा ही होता है। हाँ। कोई खराबी नहीं होता, लेकिन बेस्ट ये 100 का है। এই 100 টাকাটা নিলাম চাদর, শুধু ট্রেনে গায়ে দেওয়ার জন্য, কাজ চলে যাবে। সামনে একটা পার্ক আছে, 20 টাকা টিকিট কেটে ঢুকছি, দেখি কি আছে। এই পার্কটা রয়েছে লেকের ধারেই। ঢুকতেই চোখে পড়লো একটা সবুজে ঘেরা পথ, সবাই ছবি তুলতে আর রিল বানাতে ব্যস্ত। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে এসেছে পরিবার নিয়ে পিকনিক করতে। মানে যা দেখছি মনে হচ্ছে এটা যে পিকনিক স্পট, একটা খাবার দাবার নিয়ে এসে পিকনিক করতে পারো, আর সব খোলা জায়গা রয়েছে রিল বানানোর জন্য। লেকের ধারে পিকনিক স্পট হিসেবে খারাপ না, এটা ভালো জায়গা। মিরিক লেকের জল এতটাই স্বচ্ছ যে মনে হয় আকাশ যেন নিচে নেমে এসেছে। এর চারপাশে ঘিরে রয়েছে ঘন সবুজ পাহাড়, যেন প্রকৃতি নিজের হাতে এই লেকটাকে লুকিয়ে রেখেছে। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে থাকা পাইন গাছ এবং ফুলের বাগান লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কারণে ছুটি কাটানোর জন্য মিরিককে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি বিবেচনা করা হয়। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু আপনি এখানে কাঞ্চনজঙ্ঘা তুষারাবৃত চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারেন। চলো এবার বেরোনো যাক এখান থেকে। এইদিকে 26শে জানুয়ারি উপলক্ষে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, দেখে আসি একবার কি হচ্ছে। পেছনে কি টুংটান বাজিয়ে যাচ্ছে, গান তো করেই না। এদিকে সব খাবার দাওয়ার জিনিসপত্র রয়েছে, দোকানপাট। এখানে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে, গান শুনবে, কিন্তু ওরা কখন থেকে ভুলভাল মিউজিক বাজিয়ে যাচ্ছে। আমি বেরোই এখান থেকে, কিছু নেই আর এখানে। বাঙালি ধাবা দেখে তাড়াতাড়ি ঢুকে পড়েছিলাম এখানে, যদিও এদের খাবারকে ভিডিও করতে ইচ্ছা করেনি আর। বাঙালি ধাবা খুলে রাখে, বাঙালির নামে কলঙ্ক, ফালতু খাবার, ডাল ভাত আর সবজি 100-150 টাকার। वनीला बटरस्कॉच चॉकलेट বাটারস্কচ কিতনা কা? बटरस्कॉच और चॉकलेट 50 का। খাচ্ছি এই 50 টাকার বাটারস্কচ আইসক্রিম। এখন সময় দুপুর 1:30। এই মিরিক থেকে যাব নিউ জলপাইগুড়ি ট্রেন ধরতে। দার্জিলিংয়ের কোলাহল ছেড়ে সেই পাইন গাছে ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম নিজের বাড়ির দিকে। ধীরে ধীরে পুরনো শহরাঞ্চলের ছবি ভেসে উঠল। বাতাসে দূষণের পরিমাণ যে বেড়ে গেছে তা বুঝতে আর বাকি রইল না, কিন্তু কোনো উপায় নেই, ফিরতে হবেই। 1:30টার সময় মিরিক থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 3:30। 2 ঘন্টা লাগলো এনজেপি আসতে মিরিক থেকে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর পরে এরকম আরও অনেক ভিডিও আসবে, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।